আচ্ছা, কাফকায়েস্ক শব্দটা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? কোথা থেকে এলো এই অদ্ভুত শব্দটা? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাস দ্য ট্রায়ালের ভেতরে। চলুন আজ আমরা সেই দুঃস্বপ্নের মতো জগতেই একটু ঢু মেরে আসি। গল্পটা শুরুই হচ্ছে একেবারে হাড় হিম করে দেওয়া একটা লাইন দিয়ে। আর এই লাইনের সাথে আমাদের পরিচয় হয় গল্পের মূল চরিত্র জোসেফ কে এর সাথে। কে একজন বেশ বড় মাপের ব্যাংক কর্মচারী, মানে একজন হাই র্যাঙ্কিং ক্লার্ক। তার বেশ গোছানো সাধারণ জীবনটা হঠাৎ করেই এক ঝটকায় যেন তছরাচ হয়ে যায়। তো গল্পটা শুরু হচ্ছে কেয়ের সেই অদ্ভুত সকালটা দিয়ে, যেদিন তাকে গ্রেফতার করা হয়। আর এই সকালটা এতটাই অদ্ভুত যে শুরু থেকেই কোনো কিছুরই যেন কোনো মানে খুঁজে পাওয়া যায় না। গ্রেপ্তার তো করা হলো, কিন্তু কিসের জন্য? কি তার অপরাধ? এই একটা প্রশ্নই কিন্তু পুরো গল্পটাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। জোসেফ কেকে এই প্রশ্নটা ভূতের মতো তাড়া করে, কিন্তু উত্তর? না, উত্তর সে পায় না। দেখুন, এখানেই সংঘাতটা তৈরি হয়। কের চেনা জানা পৃথিবীটা হলো যুক্তির, আইনের। সে ভাবছে একটা স্পষ্ট অভিযোগ থাকবে, পুলিশ আসবে, ওয়ারেন্ট দেখাবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? একদল রহস্যময় লোক এসে তাকে বলছে সে গ্রেফতার, কিন্তু কেন তার কোনো কাগজ নেই, কোনো প্রমাণ নেই। মানে একদিকে আইনের প্রতি তার যে ধারণা, আর অন্যদিকে সে যে উদ্ভট বাস্তবতার মুখোমুখি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। তাকে প্রথম যে নিয়মটা শেখানো হয় সেটা হলো, আপনি যখন গ্রেফতার তখন আপনি চলে যেতে পারেন না। সোজা কথা, তাকে জানিয়ে দেওয়া হলো সে তার ঘর থেকে বেরোতে পারবে না। তার স্বাধীনতার উপর এটাই ছিল প্রথম সরাসরি আঘাত। কিন্তু মজাটা হলো ঠিক এর পরেই। তাকে বলা হলো, এটা আপনাকে আপনার কাজ করতে বা আপনার স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে বাধা দেবে না। মানেটা কি দাঁড়ালো? তাকে আটক করা হয়েছে, কিন্তু সে কাজে যেতে পারবে, নিজের জীবন যেমন চলছিল তেমনই চালাতে পারবে। ভাবা যায় গ্রেফতার, কিন্তু সে মুক্ত। এটাই এই গল্পের সবচেয়ে বড় প্যারাডক্স। তো এই যে অদ্ভুত এক ব্যবস্থা, এদেরও তো একটা নিজস্ব যুক্তি আছে, তাই না? চলুন এবার সেই নিয়মকানুনহীন ব্যবস্থার অদ্ভুত যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি, যাকে কে একেবারে বিভ্রান্ত করে দিয়েছিল। কে তো স্বাভাবিকভাবেই যুক্তি দিয়ে সবটা সামলাতে চাইছে। সে নিজের পরিচয়পত্র বের করে দেখাচ্ছে সেই লোকগুলোকে, যারা কিনা ততক্ষণে তার সকালের নাস্তাটা খেয়ে শেষ করে দিয়েছে। কিন্তু তার সব চেষ্টাই বৃথা, কারণ এই অদ্ভুত জগতে আমাদের চেনা জানার স্বাভাবিক যুক্তির কোনো জায়গায় নেই। আর এই আদালতের সবচেয়ে ভয়ঙ্কর দর্শনটা বেরিয়ে আসে যখন একজন অফিসার তাকে ব্যাখ্যা করে, আমাদের কর্তৃপক্ষ জনসাধারণের মধ্যে অপরাধ খুঁজে বেড়ায় না, আইন অনুযায়ী অপরাধী তাদের আকর্ষণ করে। মানে বুঝছেন, তারা নাকি অপরাধী খোঁজে না, অপরাধী তাদেরকে ডেকে আনে। কি অদ্ভুত আর ভয়ঙ্কর একটা যুক্তি, তাই না? আচ্ছা, এবার আসা যাক কের প্রথম শুনানির গল্পে। বিচার হবে, কিন্তু কোথায়? কোনো চেনা জানা আদালতে নয়। তাকে যেতে বলা হলো শহরের এক কোণায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ির চিলেকোঠায়। সেখানেই নাকি তার প্রথম শুনানি। আর সেই আদালত কক্ষের যা বর্ণনা, ভাবা যায় না। একটা ছোট্ট ফ্ল্যাট, মানুষে গিজগিজ করছে, দুটো দল যেন দুটো রাজনৈতিক পার্টি একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিচারক বসে আছেন একটা নিচু অগোছালো মঞ্চে, মানুষ এত ভিড় করেছে যে তাদের মাথা প্রায় ছাদ ছুঁয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই একটা সত্যিকারের আদালত হতে পারে না, আর এটাই পুরো ব্যাপারটার উদ্ভট চরিত্রটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু তখনও আত্মবিশ্বাসী। সে ভাবছে এখানে যারা আছে সবাই সাধারণ মানুষ, নিরপেক্ষ শ্রোতা। তাই সে একদম বুক ফুলিয়ে আদালতের দুর্নীতি আর নিজের গ্রেপ্তারের অন্যায়ের বিরুদ্ধে একটা চূড়ালো বক্তৃতা দেওয়া শুরু করে। কিন্তু একটা হঠাৎ আবিষ্কার তার সবকিছু ওলটপালট করে দেয়। তার সমস্ত আত্মবিশ্বাস যেন এক মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায়। সে হঠাৎ খেয়াল করে সেই দাড়ির নিচে তাদের কোটের কলারে বিভিন্ন আকার ও রঙের ব্যাজ জ্বলজ্বল করছিল। যারা এতক্ষণ তার কথা শুনছিল তারা আসলে সাধারণ দর্শক নয়। সে আসলে কোনো নিরপেক্ষ দর্শকের সামনে কথা বলছিল না, সে কথা বলছিল খোদ আদালতের সাথেই। এই উপলব্ধিটা কি সাংঘাতিক, ভাবুন তো। বাইরে থেকে বিচার করার মতো কেউ নেই। যাদের কাছে সে বিচার চাইতে গিয়েছিল তারাই আসলে বিচারক। এই সিস্টেমটা থেকে বেরোনোর কোনো উপায়ই নেই। আচ্ছা, এই যে বিশাল এক আদালত, এর কাজকর্ম চলে কোথা থেকে? ক্ষমতার কেন্দ্রটা কোথায়? এর উত্তরটা জানলে এই ব্যবস্থার পচে যাওয়া, ক্ষয়ে যাওয়া রূপটা আরও পরিষ্কার হয়ে যাবে। আগেরবার শুনানির সময় বিচারকের মঞ্চে কিছু বই দেখা গিয়েছিল। কে ভেবেছিল ওগুলো আইনের বই, কিন্তু পরে সে আবিষ্কার করে সেগুলোর ভেতরে আইনের কিছুই নেই। আছে একটা অশ্লীল ছবি আর একটা সাধারণ উপন্যাস। মানে যে আদালত ন্যায় বিচার করবে তাদের আইনের বইয়ের এই অবস্থা। এর থেকেই বোঝা যায় পুরো সিস্টেমটা কতটা দুর্নীতিগ্রস্ত। আর এই আদালতের অফিসগুলো কোনো বড়সড় সরকারি ভবনে নয়, সেগুলো পাওয়া যায় সেই ভাঙা বাড়িটারই স্যাঁতস্যাঁতে চিলেকোঠায়।
এই নোংরা ভ্যাবসা পরিবেশটাই যেন পুরো দুর্নীতিগ্রস্ত আর ক্ষয়ে যাওয়া সিস্টেমের একটা প্রতীক। ক্ষমতার কেন্দ্র কোনো শানদার জায়গায় নয়, এক্কেবারে পরিত্যক্ত একটা চিলেকোঠায়। তো এতক্ষণ আমরা জোসেফ কের যে গল্পটা শুনলাম সেখান থেকেই আমরা কাফকাইয়েস্ক শব্দটার আসল মানেটা বুঝতে পারব। চলুন এবার মূল বিষয়টাতে আসা যাক। তাহলে কাফকায়েস্ক মানেটা কি? সোজা কথায় এটা এমন একটা পরিস্থিতিকে বোঝায় যা দুঃস্বপ্নের মতো জটিল, অদ্ভুত আর অযৌক্তিক, বিশেষ করে যখন এর সাথে জড়িয়ে থাকে একটা নিপীড়নমূলক অনুভূতিহীন আমলাতন্ত্র। মানে যখন একজন মানুষ এমন একটা সিস্টেমের মধ্যে ফেসে যায় যেখানে কোনো নিয়মকানুনের বালাই নেই, ক্ষমতা কে চালাচ্ছে তা বোঝা যায় না, আর কোনো যুক্তি কাজ করে না, সেই পরিস্থিতিটাই হলো কাফকায়েস্ক। একটা কাফকায়েস্ক দুঃস্বপ্নের কয়েকটা মূল উপাদান আছে। প্রথমত, একটা অযৌক্তিক আমলাতন্ত্রের জালে ফেসে যাওয়া। দ্বিতীয়ত, কোনো এক অজানা কর্তৃপক্ষ আপনাকে অভিযুক্ত করছে। তৃতীয়ত, আস্তে আস্তে নিজের মধ্যেই একটা অপরাধবোধ জন্মাতে থাকা। আর চতুর্থত, এই বিশাল সিস্টেমের বিরুদ্ধে নিজেকে একদম অসহায় আর শক্তিহীন মনে করা। জোসেফ কের গল্পটাই তো এই সবকিছুর এক নিখুঁত উদাহরণ। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যদি আইনটাই গোপন থাকে আর অপরাধটা কি সেটাই কেউ না জানে, তাহলে একজন মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করবে কি করে? এই প্রশ্নটাই জোসেফ কের পরিস্থিতির আসল ভয়াবহতা তুলে ধরে, আর এটাই কাফকার তৈরি করা এই অদ্ভুত দমবন্ধ করা জগতের একেবারে কেন্দ্রে রয়েছে।